গুগল ম্যাপে যদি পুরো জাপানকে একবার দেখেন তাহলে একটা অদ্ভুত জিনিস আপনার চোখে পড়বে। দেশের মাত্র কয়েকটা শহর আলো আর মানুষের ভিড়ে পরিপূর্ণ, কিন্তু তার বাইরে বিশাল বিশাল এলাকা যেন একেবারে নিস্তব্ধ। এমনকি এমন অনেক গ্রাম রয়েছে যেখানে এখনো মানুষের চেয়ে পরিত্যক্ত বাড়ির সংখ্যা বেশি। কিন্তু কেন? পৃথিবীর অন্যতম উন্নত দেশে এমন দৃশ্যের পেছনে কি লুকিয়ে আছে? উত্তরটা আপনার ধারণার চেয়েও বিস্ময়কর। আজকের এই ভিডিওতে চলুন জানা যাক কেন জাপান খালি এত। প্রথমে জাপানকে দেখলে মনে হয় এটা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটা, কারণ দেশটার মোট জনসংখ্যা প্রায় 12,30,00,000, অথচ আয়তন মাত্র 3,78,000 বর্গ কিলোমিটার। এই হিসাব অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে গড়ে 325 জনেরও বেশি মানুষ বাস করে। কিন্তু এই গড় হিসাবটি বাস্তব চিত্র দেখায় না, কারণ জাপানের জনসংখ্যা পুরো দেশে সমানভাবে ছড়িয়ে নেই। বাস্তবে দেশের অধিকাংশ মানুষ বাস করে খুব অল্প কিছু সমতল এলাকায়, আর বিশাল অংশের ভূমি প্রায় জনশূন্য। এই কারণে স্যাটেলাইট ম্যাপে বা বিমান থেকে জাপানকে দেখলে দেখা যায় টোকিও, ওসাকা, নাগোয়া, ফুকুওয়ার মতো বড় শহরগুলোতে জনবসতি অত্যন্ত ঘন হলেও সেখান থেকে সামান্য দূরে বিশাল পাহাড়, বন ও জনমানবহীন অঞ্চল শুরু হয়ে যায়। এই কারণে অনেক ভূগোলবিদ জাপানকে বলেন আ ক্রাউডেড কান্ট্রি উইথ অ্যান এমটি ইন্টেরিয়ার, অর্থাৎ বাইরে থেকে জনবল মনে হলেও দেশের অভ্যন্তরে বড় অংশ প্রায় ফাঁকা। জাপানের মোট ভূমির প্রায় 70 থেকে 75% পাহাড়ি এলাকা, অর্থাৎ পুরো দেশের মাত্র 25 থেকে 30% ভূমি তুলনামূলকভাবে সমতল, যেখানে শহর, গ্রাম, কৃষিজমি, শিল্প কারখানা এবং অবকাঠামো গড়ে তোলা সম্ভব। এই সমতল জমিও আবার অসীম নয়। একই জমিতে বাড়ি, রাস্তা, রেললাইন, বিমানবন্দর, কৃষিকাজ, শিল্পাঞ্চল এবং বিভিন্ন সরকারি অবকাঠামো তৈরি করতে হয়, ফলে জমির উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। অন্যদিকে পাহাড়ি এলাকাগুলোতে ঢাল অনেক বেশি হওয়ায় সেখানে বড় শহর নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। পাহাড় কেটে রাস্তা, রেললাইন বা আবাসন তৈরি করতে বিপুল অর্থ লাগে, তবুও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে যায়। ফলে জাপানের মানুষ বাধ্য হয়ে অল্প কিছু সমতল উপকূলীয় অঞ্চলে একসঙ্গে বসবাস করে। তাই টোকিও, ইয়োকোহামা, ওসাকা ও নাগোয়ার মতো শহরগুলো পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ নগরাঞ্চলের মধ্যে পড়ে। অনেকে মনে করেন জাপান শুধু কয়েকটা দ্বীপের সমষ্টি, কিন্তু বাস্তবে জাপানের ভূখণ্ডের বৈশিষ্ট্যই এমন যে এটি প্রায় একটা বিশাল পর্বতময় দেশ। জাপানে মোট 14,000-এর বেশি দ্বীপ রয়েছে, তবে এর মধ্যে মাত্র 4টি প্রধান দ্বীপ হোক্কাইদো, হনসু, শিকোকু এবং কিউসু দেশটির অধিকাংশ জনসংখ্যা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বহন করে। এই দ্বীপগুলো কোটি কোটি বছর আগে পৃথিবীর টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে। এই কারণেই পুরো দেশ জুড়ে অসংখ্য পর্বতশ্রেণী বিস্তৃত। মধ্য জাপানে অবস্থিত জাপানিজ আল্পস উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত একটা বিশাল পর্বতমালা, যা দেশটিকে কার্যত কয়েকটা ভৌগোলিক অঞ্চলে ভাগ করে দিয়েছে। অনেক এলাকায় পাহাড় এতটাই উঁচু ও খাড়া যে যেখানে রাস্তা বা রেললাইনের নির্মাণের জন্য দীর্ঘ টানেল ও সেতু বানাতে হয়েছে। জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজি, যার উচ্চতা 3,776 মিটার, এটা শুধু একটা সুন্দর পাহাড় নয়, বরং একটা সক্রিয় আগ্নেয়গিরি যা ভবিষ্যতে আবারও অগ্নুৎপাত করতে পারে। জাপানের অধিকাংশ পাহাড় ঘন বন দিয়ে আচ্ছাদিত। এই বনগুলো দেশের পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও বসতি স্থাপনের ক্ষেত্রে বড় বাধা। অনেক বন এতটা ঘন এবং দুর্গম যে সেখানে আজও মানুষের স্থায়ী বসতি নেই। জাপান পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটা। এর প্রধান কারণ হলো দেশটি প্যাসিফিক রিং অফ ফায়ারের উপর অবস্থিত। এখানে পৃথিবীর 4টি বড় টেকটনিক প্লেট, প্যাসিফিক প্লেট, ফিলিপাইন সি প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং নর্থ আমেরিকান প্লেট একে অপরের সঙ্গে ক্রমাগত ধাক্কা খাচ্ছে। এই প্লেটগুলো চলাচলের কারণে জাপানে প্রতি বছর হাজার হাজার ভূমিকম্প রেকর্ড করা হয়। এর মধ্যে শত শত ভূমিকম্প মানুষ অনুভব করতে পারে, আর কিছু ভূমিকম্প এতটাই শক্তিশালী হয় যে পুরো অঞ্চলে ভূপ্রকৃতি পর্যন্ত বদলে দেয়। শক্তিশালী ভূমিকম্পের ফলে পাহাড়ে ভূমিধস, পাথর ধসে পড়া, রাস্তা ভেঙে যাওয়া এবং ভবন ধসে পড়ার ঝুঁকিও বেড়ে যায়। তাই পাহাড়ি অঞ্চলে নতুন শহর নির্মাণ শুধু ব্যয়বহুল নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 2011 সালে তোহোকু ভূমিকম্প দেখিয়েছিল একটা বড় ভূমিকম্প শুধু ভবন ধ্বংসই করে না, বরং সুনামি সৃষ্টি করে পূর্ব উপকূলীয় অঞ্চলকেও বিপর্যস্ত করে দিতে পারে। জাপানে বর্তমানে প্রায় 110টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যা পৃথিবীর মোট সক্রিয় আগ্নেয়গিরির একটা বড় অংশ। কারণ দেশটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, তাই ভূগর্ভে গলিত ম্যাগমা সহজেই উপরে উঠে আসতে পারে। আগ্নেয়গিরি অগ্নুৎপাতের সময় শুধু লাভা বেরোয় না, এর সঙ্গে বেরোয় অতি উত্তপ্ত ছাই, বিষাক্ত গ্যাস যেমন সালফার ডাইঅক্সাইড, আগ্নেয়শিলা, পাইরোক্লাস্টিক প্রবাহ, যা ঘন্টায় শত শত কিলোমিটার বেগে ছুটে এসে মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস করতে পারে। লাহার অর্থাৎ আগ্নেয় ছাই, জল ও কাদার মিশ্রণে তৈরি ভয়ঙ্কর কাদাধস, যা নদীপথ ধরে বহু কিলোমিটার পর্যন্ত ধ্বংসযজ্ঞ চালাতে পারে। আগ্নেয় ছাই কৃষিজমি নষ্ট করে, বিমান চলাচল বন্ধ করে দিতে পারে এবং মানুষের শ্বাসকষ্টের কারণও হতে পারে। এই কারণে জাপানের অনেক অঞ্চলকে স্থায়ী বড় শহর গড়ার জন্য নিরাপদ মনে করা হয়। সরকার নিয়মিত আগ্নেয়গিরি পর্যবেক্ষণ করে, ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা জারি করে এবং প্রয়োজনে হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়। জাপানের মানচিত্র দেখলে অনেকেই মনে করেন দেশের বেশিরভাগ অংশে নিশ্চয়ই শহর, রাস্তা আর বাড়িঘর রয়েছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। জাপানের মোট ভূমির প্রায় 67% বনভূমিতে আচ্ছাদিত, অর্থাৎ দেশের 2/3 বেশি এলাকা ঘন জঙ্গলে ঢাকা। উন্নত প্রযুক্তি ও অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও এই বিশাল বনভূমি এখনও প্রাকৃতিক অবস্থায় রয়ে গেছে।
এই বনগুলো বড় একটা অংশ রয়েছে জাপানের সিডার এবং হিনোকি সাইপ্রেস গাছ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কাঠের চাহিদা পূরণের জন্য সরকার ব্যাপকভাবে সিডার গাছ লাগিয়েছিল, আর সেই বনগুলো জাপানের পাহাড়ি অঞ্চল জুড়ে বিস্তৃত। বসন্তকালে এই সিডার গাছের পরাগ এত বেশি ছড়ায় যে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ তীব্র অ্যালার্জিতে ভোগেন। জাপানের দক্ষিণাঞ্চলে অপেক্ষিত উষ্ণ অঞ্চলে বিশাল বাঁশের বন দেখা যায়। কিয়োটার আরাসিয়ামা বাঁশবন বিশ্বের অন্যতম বিখ্যাত উদাহরণ। বাঁশ জাপানের সংস্কৃতি, নির্মাণ কাজ, হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী জীবনযাত্রার সঙ্গে বহু শতাব্দী ধরে জড়িত। এই বনভূমির একটা বড় অংশ সরকার প্রোটেক্টেড ন্যাশনাল ফরেস্ট বা সংরক্ষিত জাতীয় বন হিসাবে সুরক্ষিত। এসব জায়গায় নির্বিচারে গাছ কাটা, শিল্প কারখানা নির্মাণ বা নতুন শহর গড়ে তোলা কঠোরভাবে নিয়ন্ত্রিত বা সম্পূর্ণ নিষিদ্ধ। এই বনগুলো অসংখ্য বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল। এখানে পাওয়া যায় জাপানি কালো ভালু, শিকা হরিণ, জাপানি ষাঁড়, বুনো শূকর, লাল শিয়াল, জাপানি বাঁদর এবং শত শত প্রজাতির পাখি, সরীসৃপ ও কীটপতঙ্গ। বনগুলো শুধু প্রাণীদের আশ্রয় দেয় না, বরং নদীর উৎস রক্ষা, ভূমিধস কমানো, বৃষ্টির জল ধরে রাখা এবং জলবায়ু নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে প্রযুক্তিগতভাবে জাপান চাইলে এইসব বন কেটে নতুন শহর গড়তে পারত, কিন্তু পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কঠোর আইনি সুরক্ষার কারণে দেশের বিশাল অংশ ইচ্ছা করলেও উন্নয়নের জন্য ব্যবহার করা হয় না। জাপানের সবচেয়ে বড় ভৌগোলিক সমস্যাগুলোর একটা হলো দেশটিতে সমতল বা ব্যবহারযোগ্য জমি অত্যন্ত সীমিত। জাপানের মোট ভূমির প্রায় 70-75% পাহাড় ও খাড়া ঢালে গঠিত। এর ফলে কৃষিকাজ, বড় শহর নির্মাণ, শিল্পাঞ্চল তৈরি কিংবা বিশাল পরিবহন অবকাঠামো গড়ে তোলার মতো সমতল ভূমি খুবই কম। দেশের বেশিরভাগ সমতল এলাকা কয়েকটা বড় সমভূমিতে সীমাবদ্ধ। কয়েকটা বড় হলো কান্ত সমভূমি। এটা জাপানের বৃহত্তম সমতল অঞ্চল এবং এখানে টোকিও সহ ইয়োকোহামা, সাইতামা ও চিবা গড়ে উঠেছে। লক্ষ লক্ষ মানুষের বসবাসের প্রধান কারণই হলো এই বিস্তৃত সমতল ভূমি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অঞ্চল কানসাই সমভূমি। এখানে অবস্থিত ওসাকা, কিয়োটো বা কোবে। ঐতিহাসিকভাবে এই অঞ্চল বহু শতাব্দী ধরে জাপানের রাজনৈতিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র ছিল। আরেকটা গুরুত্বপূর্ণ এলাকা হলো নোবি সমভূমি। এখানে গড়ে উঠেছে নাগোয়া, যা বর্তমানে জাপানের অন্যতম বৃহৎ শিল্পনগরী এবং অটোমোবাইল শিল্পের কেন্দ্র। জাপান আজ বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যাগত সংকটের মুখোমুখি দেশগুলোর একটা। একসময় দেশটির জনসংখ্যা দ্রুত বাড়ছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। প্রতি বছর যত মানুষ জন্ম নিচ্ছে তার চেয়ে অনেক বেশি মানুষ মারা যাচ্ছে, অর্থাৎ জাপানের জনসংখ্যা স্বাভাবিকভাবে কমে যাচ্ছে। এর সবচেয়ে বড় কারণ হলো অত্যন্ত কম জন্মহার। বর্তমানে অনেক তরুণ তরুণী বিয়ে করতে আগ্রহী নয়। যারা বিয়ে করছেন তারাও একটা বা দুটোর বেশি সন্তান নিতে চান না, আর অনেকেই কোনো সন্তানই নিচ্ছেন না। এর পেছনে রয়েছে উচ্চ জীবনযাত্রার ব্যয়, দীর্ঘ কর্মঘণ্টা, সন্তান লালন পালনের বিশাল খরচ, চাকরি অনিশ্চয়তা এবং ব্যক্তিগত স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা। অন্যদিকে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে মানুষ আগের তুলনায় অনেক বেশি দিন বেঁচে থাকছেন, ফলে জাপানে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বেড়ে গেছে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় 1/3 65 বছরের বেশি বয়সী। বিশ্বের অন্যতম বৃদ্ধ জনগোষ্ঠী এখানে জাপানে বসবাস করে। এই পরিস্থিতির ফলে বহু গ্রামীণ এলাকায় ভয়াবহ প্রভাব পড়েছে। তরুণরা ভালো চাকরি, উন্নত শিক্ষা ও আধুনিক জীবনযাত্রার জন্য টোকিও, ওসাকা বা নাগোয়ার মতো বড় শহরে চলে যাচ্ছে। ফলে গ্রামের বাড়িগুলো একের পর এক খালি হয়ে যাচ্ছে। কোথাও শুধু কয়েকজন বৃদ্ধ মানুষ বাস করছেন, আবার কোথাও পুরো গ্রামই প্রায় জনশূন্য হয়ে গেছে। জাপানের উত্তরাঞ্চল, বিশেষ করে হোক্কাইদো, জাপানের সাগরের উপকূলীয় পাহাড়ি এলাকাগুলো পৃথিবীর সবচেয়ে বেশি তুষারপাত হওয়া অঞ্চলের মধ্যে অন্যতম। প্রতি বছর অনেক এলাকায় 5 থেকে 10 মিটার পর্যন্ত তুষার জমে। কোথাও কোথাও 2-3 তলা ভবনের সমান উচ্চতায় বরফ জমে যায়। শীতকালে রাস্তাঘাট, বাড়িঘর, গাড়ি ও রেললাইন সম্পূর্ণ বরফে ঢেকে যায়। এই বরফ সরানোর জন্য প্রতিদিন শত শত স্নো পাও মেশিন ব্যবহার করতে হয়। বাড়ির ছাদ থেকে নিয়মিত বরফ সরাতে হয়, কারণ অতিরিক্ত বরফের চাপে অনেক সময় ছাদ ধসে পড়তে পারে। এত কঠিন আবহাওয়ায় সারা বছর বসবাস করা সহজ নয়। কৃষিকাজ সীমিত হয়ে যায়, যাতায়াত ব্যাহত হয়, নির্মাণ কাজ ব্যয়বহুল হয়ে ওঠে এবং মানুষের দৈনন্দিন জীবনও অনেক কঠিন হয়ে পড়ে। তাই অনেক মানুষ এসব অঞ্চল ছেড়ে অপেক্ষাকৃত উষ্ণ ও সুবিধা সম্পন্ন শহরে চলে যান। অনেকে ভাবতে পারেন পাহাড় কেটে নতুন শহর তৈরি করলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। বাস্তবে বিষয়টা এত সহজ নয়। একটা পাহাড়ি এলাকায় শহর গড়তে হলে প্রথমে বিশাল সুড়ঙ্গ নির্মাণ করতে হয়, নদী উপত্যকা পার হওয়ার জন্য দীর্ঘ সেতু তৈরি করতে হয়, পাহাড় ধস দেখাতে বিশাল রিটেনিং ওয়াল তৈরি করতে হয়। এর সঙ্গে যোগ হয় ভূমিকম্প সহনশীল ভবন, রাস্তা, রেল লাইন, বিদ্যুৎ, জল, হাসপাতাল, স্কুল এবং অন্যান্য অবকাঠামো তৈরির ব্যয়। এই সমস্ত প্রকল্পের খরচ সমতল ভূমিতে এই কাজের তুলনায় অনেক কয়েক গুণ বেড়ে যায়। তাই অর্থনৈতিকভাবে নতুন শহর গড়ে তোলা অনেক ক্ষেত্রে লাভজনক নয়। জাপানে অনেক গ্রামে গেলে দেখা যায় খালি বাড়ির সারি, নীরব রেল স্টেশন, বন্ধ দোকানপাট এবং জনশূন্য রাস্তা। প্রথম দেখায় মনে হতে পারে এগুলো কোনো যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়েছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এসব জায়গা খালি হয়ে গেছে কারণ মানুষ ধীরে ধীরে বড় শহরে চলে গেছে। বহু বাড়ি বছরের পর বছর তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। অনেক দোকান আর কখনো খোলেনি। রেল স্টেশনগুলোতে দিনে মাত্র কয়েকজন যাত্রী ওঠানামা করে। কোথাও কোথাও পুরো গ্রামে বাসিন্দার সংখ্যা এত কম যে কয়েকটা বাড়ি ছাড়া বাকি সব ভবন পরিত্যক্ত। এই কারণে অনেক বিদেশি পর্যটক এসব এলাকাকে গোস্ট টাউন নামে ডাকেন। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।